সামনে কিছু বলতে চাই না। আমরা মিডিয়ার মানুষরা কিন্তু একটি পরিবার, তো একটি পরিবার মানে হচ্ছে তোমার ভালো মন্দ কিন্তু আমি আরেকজনের কাছে বলবো যে ও অনেক ভালো, যতটাই যা করে থাকো না কেন, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যায়। আবার একটু মুভি প্রসঙ্গে চলে আসি। কিছুদিন আগে তো কলকাতা থেকে আসলে আমরা জানি যে একটা ছবির তুমি শুটিং শেষ করে আসলে, কেমন ছিল অভিজ্ঞতা কলকাতার? না, শুটিংটা অনেক আগে শেষ হয়েছে, এখন এটা রিলিজ হবে। এটা 16 সেপ্টেম্বর কলকাতায় রিলিজ করবে, তার ঠিক এক সপ্তাহ পর বাংলাদেশে রিলিজ করবে। কারণ আমি সবসময় আমি যেহেতু বাংলাদেশকে অনেক বেশি প্রেফার করি, তো সেই জায়গা থেকে আমি তাদেরকে প্রথমেই বলেছি যে আমার এই সিনেমা কিন্তু বাংলাদেশে রিলিজ হতে হবে, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো হবে। তখন তারাও চেয়েছেন যে হ্যাঁ অবশ্যই যা যা প্রক্রিয়া আছেন সবকিছু করে আমরা বাংলাদেশে রিলিজ করব। তাহলে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ একদম সিনেমা হলে একদম। আর ওইখানে প্রচারণাটা ছিল আসলে অসম্ভব ভালো। এখানে তোমরা আমার অনেক কাছের পাশের মানুষ, মানে নিজের পরিবার, ওইটা একটা অন্য পরিবার বলে না, মানে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি, কিন্তু ওইখানে গিয়ে আমার মনে হয়নি যে তারাও খুবই অপরিচিত। মনে হচ্ছে আমি প্রত্যেকটা মানুষকে চিনি এবং ভীষণ সাপোর্ট ছিল তাদের। আমার প্রচারণা থেকে শুরু করে কথাবার্তা, ইচ অ্যান্ড এভরিথিং, সবকিছু তারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। আমি একটি কথা আমার এক্সপেরিয়েন্স বলতে চাই যে তাদের প্রচারণাটা আসলেই অসম্ভব সুন্দর। আমাদেরটাও খারাপ বলবো না, কিন্তু শেখার তো শেষ থাকে না। তো সেই জায়গা থেকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে এটুকু বলতে চাই যে তাদের কাছ থেকে কিছুটা শিখে কিন্তু আমরা এই প্রচারণাটা চালাতে পারি। শেখার মধ্যে আসলে ছোট হওয়ার কিছু না, আমরা শিখবো, জানবো, এটা আসলে আমার কাছে মনে হয় পজিটিভ ব্যাপার। আর বাংলাদেশের সিনেমা কিন্তু ইদানিং আমি দেখছি প্রচারণা খুব ভালো করছে সবাই। আমি একদম তো সিনেমাটা যেদিন থেকে পেয়েছি সেদিন থেকে আমি ডিসাইড করেছি যে এটা কি ডিফারেন্ট প্রচারণা করা যায়, বা কি ব্যাপারটা মানুষের সামনে নিয়ে এসে মানুষ অনেক পছন্দ করবে, বা কিছু শিখতে পারবে, বা কিছু জানার জিনিসটা মনে হবে যে না ও আচ্ছা এটা ওই সিনেমাই করেছে, এটা একটা ট্যাগলাইন হয়ে যাবে। দর্শক ভিন্নতা পছন্দ করে আসলে। এবং দেখো, তুমি তোমার সিনেমা রিলিজ হয়নি এখনো, তুমি শুটিং শুরু করনি, আমরা কিন্তু ইতিমধ্যে এই যে লাল শাড়ির এই ব্যাপারটি দর্শকদের কাছ পর্যন্ত আসলে পৌঁছে গেছে। তো এটা কিন্তু অলরেডি একটা পজিটিভ বিষয়, এবং আমার মনে হয় এই জন্য কিন্তু দর্শক সিনেমা হলে যাবে যে আসলে কি আছে লাল শাড়ি সিনেমাটিতে, তাই না? আচ্ছা দিদি, আরেকটা প্রশ্ন, প্রশ্নটা একটু ডিফারেন্টই বলা চলে। সরকারি অনুদানের ছবি নিয়ে আসলে এক একজনের এক এক রকম কমপ্লেইন। অনেকে বলে যে সরকারি অনুদানের ছবিগুলো ঠিক মতো শুটিং হয় না, বাজেটটা ঠিক মতো ব্যবহার করা হয় না। তোমার আসলে প্ল্যান কি, যে তুমি আসলে কিভাবে কি আগাতে চাচ্ছ তোমার প্রোডাকশন নিয়ে? আমি প্রথমেই বলবো যে অনুদানের সিনেমা, তো সিনেমা মানে হচ্ছে সিনেমা সংক্রান্ত যারা আছেন তাদেরকে যদি ইনভলভ করানো হয়, তুমি দেখবা ওটা আসলেই ভালো কিছু করা সম্ভব। যেমন ধরো আমি সিনেমার মানুষ, আমি সিনেমার মেয়ে, আমি সিনেমা থেকে আজকে আমি অপু বিশ্বাস, আমি যখন যে দিন থেকে পেয়েছি লাল শাড়ি, আমার মনে হয় তোমরা খুব ভালোভাবে দেখছো, আমি সেটাকে নিয়ে কিন্তু ব্যবহার করছি। তুমি বেস্টটা ট্রাই করছো, যেটা চোখে পড়েছে। হ্যাঁ, তো ওই রকম করে আমার কাছে মনে হয় যে যারা এটা পাওয়ার যোগ্যতা অর্জন করে, বা যাদের দ্বারা আমার কাজটা সম্পূর্ণ করতে পারবো, আমার মনে হয় তাদেরকে বেছে বেছে এটা দেওয়াটা উচিত। কারণ এই এমন একটা অ্যামাউন্ট, আমি মনে করি যে বাবা মা আমরা যেমন ছোটবেলায় পড়াশোনা শেষ করে একটা ভালো প্রফেশনে যেতে চাই, ধরো বিজনেসে গেল। আমার ভাইয়ের ক্ষেত্রে আমি বলি তোমাকে, আমার ভাই যখন প্রথম বিজনেসে গেলেন তখন আমার বাবা তো আমার ভাইকে 3 লাখ টাকা দিয়েছিলেন মাত্র, যে তুমি 3 লাখ টাকাতে বিজনেস শুরু করো। আজকে আমার ভাই একটু প্রতিষ্ঠিত। তো আমার কাছে মনে হয় যে আমার লাইফের জার্নিটা হচ্ছে কি, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুদান দিয়েছেন আমাকে একটা অ্যামাউন্ট, এটা হচ্ছে বিশ্বাস করে। তো কি করেছে, তার সন্তানকে বাবা মা যেমন একটা টাকা দেয়, তারা কিন্তু একটা সন্তানকে একটা অ্যামাউন্ট দিয়েছে, যাও তুমি তোমার প্রফেশনটাকে বিল্ড করো, তোমাকে আমি দিয়েছি একটা টাকা, তুমি সেখান থেকে 5 টাকা তৈরি করো। তো এই রকম করে চিন্তা করে কিন্তু আমার মনে হয় যে অনুদানটা দেওয়া দরকার। দারুণ ভাবে তুমি উত্তর দিলে, মানে আমার কাছে মনে হচ্ছে না আমি হোস্টিংটা ছেড়েই দিই, তুমি এই চেয়ারে এসে বসো, আমি ওখানে না, ওটা খুব কঠিন, ওটা ভীষণ কঠিন। আমি আজকে আসলে কিছু বলার সুযোগ পাচ্ছি না, তুমি কি দারুণ ভাবে কথা বলছো, আমি মুগ্ধ হয়ে শুধু তোমার কথা শুনছি। দিদি, আমি আসলে দর্শকদের কাছে, তুমি আমাদের অনুষ্ঠানে আসছো, তো আমাদের নিউজ 24 এর পেজে আমরা দিয়েছিলাম যে আমার অপু বিশ্বাসকে আমাদের গেস্ট হিসেবে পাচ্ছি, তো তাদের কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলো তোমাকে আমি করব, আমরা বেশ সবগুলো তো করতে পারবো না, বেছে বেছে কিছু কোয়েশ্চেন করবো, ওগুলোর ছোট করে তুমি একটু উত্তর দিবে। তাহলে শুরু করি। হ্যাঁ, প্রথম প্রশ্ন হলো, আমি জানি না এটা কেন করলো, অপু বিশ্বাস কি খুব রাগী?
না, অপু বিশ্বাস অনেক ভালো মনের, কিন্তু যখন রেগে যায় তখন অত্যন্ত রেগে যায়। তুমি রাখতে পারো দিদি? আমার না এটা বিশ্বাস হয় না, আমি জানি না, মানে যার হাসি দেখলে পাশের মানুষের মন ভালো হয়ে যায়, সে কিভাবে রাগে আমি জানি না। তো আমার আমার আমি বিশ্বাস করি না তুমি রাগি, আসলে আমি রাগটা দেখিনি, কোনোদিন দেখলে হয়তো বলতে পারবো। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন যাই। দ্বিতীয় প্রশ্নটা একটু পার্সোনাল, করিতাও, শাকিব খানের সাথে কি আবারও সংসার করার কোনো সম্ভাবনা আছে? বলতে পারছি না। এটা নিয়ে কোনো কমেন্টার করতে চাচ্ছ না? ওকে, আমরা স্কিপ করে যাব। আচ্ছা, আবারও শাকিব খানের শুধুই আরেকজন কোয়েশ্চেনটা করেছে। আপনার কি মনে হয়, মানে তার কোয়েশ্চেনটা এমন যে আপনি কি মনে করেন শাকিব খানকে বিয়ে করাটা কি ভুল ছিল জীবনের? আমি কোনো স্পেসিফিক কোনো মানুষকে কেন্দ্র করে বলতে চাই না মানে ভুল ছিল। আমি বলতে চেয়েছি যে আমার যে সময় যেটা করা উচিত ছিল সেটা আমি না করে আগ বাড়িয়ে করেছি। সেটা কি ইমোশনস থেকে কিছুটা না? অবশ্যই, কারণ আমরা বলতেই। প্রেম মানুষকে আসলে অনেক কিছু করিয়ে দেয়। এটা আমরা অনেক কিছু দেখি, আমরা পেপার পত্রিকায় পত্রপত্রিকায় কিন্তু দেখি সুইসাইডও করে ফেলছে বা বাজে বাজে স্টেপ নিয়ে ফেলছে। তো আসলে না, ওই একটা সময়টা যে আসলে কি কাজ করে, মানে ইমোশনস এর উপর তো দিদি আমরা হ্যাঁ, আসলে এই ব্যাপারে আমার এক্সপ্লেন করার মতো কোনো ওয়ার্ড জানা নেই। তো এটাই বলবো যে সময়ের জিনিসটা সময়ে করলে ভালো, অসময়ে বা আগে ভাগে আমার মনে হয় যে সেটা খুব একটা ভালো নয়। মানে তোমার উত্তরটা আমি তাহলে ধরে নিব যে তুমি বলতে চাচ্ছ যে সময়টা ঠিক ছিল না, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমরা আরেকটা ডিফারেন্ট কোয়েশ্চেনে যাচ্ছি। অপু বিশ্বাস উপহার হিসেবে কি দিতে বা কি নিতে পছন্দ করে? দিতে পছন্দ করি যে যাকে দিব, যে মানুষটাকে দিব, সে কি চায়, তার আচ্ছা। চাওয়ার জিনিসটা কি। মনে করলে আমি তোমার কাছে আমার আজকে জন্মদিন, তোমার গিফট দিতে হবে, আমি তো তোমাকে বলবো না যে দিদি আমার কিন্তু এই গিফট লাগবে। আমি আমি এটুকু বুঝতে পারবো, একটা মেয়ে মানুষ খুব অর্নামেন্টস পছন্দ করে, আচ্ছা। একটা মেয়ে মানুষ তার মেকআপ পছন্দ করে, আচ্ছা, আচ্ছা। বা আমার যেমন খুব পছন্দ ব্যাগ, ঘড়ি, and তুমি আমাকে sandal। কি দিবে বলো? আচ্ছা, তোমার যদি বার্থডে হয়, আজকে আমি একদম চ্যানেলে বলে গেলাম, তোমার বার্থডে খুঁজে নিয়ে এসো, আচ্ছা। আমি তোমাকে খুব সুন্দর মেকআপ বক্স দিব। বাহ দিদি, এটা কারণ তুমি আমার স্বাস্থ্য সবচেয়ে বেশি পছন্দ গ্রিন রুমের ব্যাপারটাই আসলে চলে আসে। বাহ, আমি খুশি হয়ে গেছি দিদি। আমি আমার তাহলে গিফটের অপেক্ষায় থাকবো হ্যাঁ, দিদি। একদম, একদম। দিদি, তাহলে এরপর আরেকটা প্রশ্ন, এইটার উত্তর না আমি জানি, হ্যাঁ, তাও আচ্ছা। দর্শক করেছে যে অপু বিশ্বাসের প্রিয় খাবার কি, খিচুড়ি না বিরিয়ানি? আমি কিন্তু জানি এটা খিচুড়ি। খিচুড়ি, এটা সবাই জানে। আমার অপুদিকে যারা পছন্দ করে, অপুদির যারা কাছের মানুষ, তারা জানে যে তুমি জানো আমার মা বেঁচে থাকতে কি কাজ করতো? জানো তো আমি খিচুড়ি পছন্দ করি, আর আমার ফ্যামিলিটাই হচ্ছে একটু হেলদি টাইপের, আচ্ছা। মানে চাইলেও শুকানোটা মনে হয় যে মানে foodie, স্বপ্নের ব্যাপার। সবসময়। হ্যাঁ, মোটাটা একদম আছে, আর ফুডি তো ডেফিনেটলি। তো আমার মা করতো কি, মানে ওই ইয়েলো রাইসের ব্যাপারটা না আমার খুব টানে। আচ্ছা। তো মা করতে কি খিচুড়ি রান্না করতো, তোমার আচ্ছা। ডাল দিত, চালও দিত, সব দিত, সব দিয়ে। বাট হলুদ ইউজ করতো না, হোয়াইট হয়ে থাকতো। আচ্ছা, আচ্ছা। আমার খাওয়ার ফ্যাসিনেশনটা কম থাকতো। এটা তো খিচুড়ির মতো লাগছে না। না। আর তুমি রান্না করলে খিচুড়ি না, হলুদ দিয়ে হ্যাঁ। প্রপার খিচুড়ি হতে হ্যাঁ, হবে। হ্যাঁ। কোনো পছন্দের জায়গা আছে যে ওই জায়গার খিচুড়ি যখন বাইরে আর কি খেতে হ্যাঁ, যাও, যে হ্যাঁ। এখানের খিচুড়ি খুব ভাল লাগে বা ওখানে না, খেতে চাই? আমার আসলে খিচুড়ি যে কোনো জায়গাতেই ভালো লাগে, তবে স্পেশালি আমার একজনের হাতের খিচুড়ি ভালো লাগতো, সেটা আমার কাকার। উনি তো 2010-এ মারা গেছেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো আমার পছন্দের মানুষগুলো আসলে আমার কাছে নেই, আমি খুবই আনলাকি আর একটা অপু মানুষ। বিশ্বাস